বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা 12টায়। প্রথম পর্বের মতো এবারও তা পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা সহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তবে প্রথম পর্বের মতো ইজতেমা ময়দানের আশপাশের যান চলাচল আজ বন্ধ থাকছে না। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চালু রয়েছে বিআরটি বাস লাইন। এদিকে ভোরে ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে চলছে বয়ান ও জিকির। ইবাদত বন্দেগীতে সময় কাটছে মুসল্লিদের। দ্বিতীয় পর্বে 22 জেলার পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশ থেকে আসা মুসল্লিরা। এই পর্বের শেষে 14 ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীদের ইজতেমা করার কথা। সেক্ষেত্রে আখেরি মোনাজাত হবে 16 ফেব্রুয়ারি। কিছু ভুল ত্রুটি আছে সেটাকে সংশোধন করার জন্য এবং আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য এটাই আসছে। এখানে সারা বিশ্ব থেকে মানুষ আসতেছে, অনেক বড় আল্লাহ ব্যক্তিরা আসে, যে কার ওসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করে, যে কোনো ওসিলা যদি আমি মাফ পেয়ে যাই, এই জন্য একটা কারণ হচ্ছে আসে। এই মুহূর্তে টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি এখন ইজতেমা ময়দানে কি প্রস্তুতি দেখছেন? 12টায় তো আখেরি মোনাজাত শুরু হবে, এখন পর্যন্ত সবশেষ জানাবেন। দেখুন, আজকে আখেরি মোনাজাতের এবং 58তম বিশ্ব ইজতেমা যে শুরায়ে নিজাম বা মাওলানা জুবায়েরের অনুসারী যারা আজকে ইজতেমা করছেন তাদের আসলে শেষ পর্ব। আজকে সকালবেলায় ফজরের নামাজের পর আমবয়ান হয়েছে। আমবয়ান করেছেন ভারতের মাওলানা ভাই ফারুক। তার আমবয়ান চলেছে 8টার আগ পর্যন্ত। এরপরে সকালের খাবারের বিরতি ছিল 9:30 থেকে। আবার বয়ান শুরু হবে। মূলত এই বয়ানটি হবে হেদায়েতের বয়ান। এই বয়ানটি করবেন ভারতের মাওলানা আব্দুর রহিম। তার বয়ান চলবে বেশ কিছুক্ষণ। এরপরে হেদায়েতের বয়ান হবে। হেদায়েতের বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। ইব্রাহিম দেওলার বয়ান চলবে ঠিক আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। এবং আয়োজক কমিটি আমাদেরকে যেটি আসলে বলছেন যে 12টা থেকে 12:30 এর সময়কার মধ্যেই আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। এবং এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের। সকালবেলায় আমবয়ান হয়েছে, খিত্তায় খিত্তায় জিকির হয়েছে। ইবাদত বন্দিগিতে এই টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লি মশগুল আছেন। মূলত হেদায়েতের যে বয়ান আর কিছুক্ষণ পরে শুরু হবে, সেই হেদায়েতের বয়ানে যারা মুসল্লি আছেন তারা কিভাবে ঈমান আমলের সঙ্গে আসলে চলবেন, কিভাবে এখান থেকে ফিরে গিয়ে ইসলাম প্রচারে বের হবেন, কিভাবে এই ইজতেমা মাঠের যে বার্তা, তবলিগ জামাতের যে বার্তা, সেটি মানুষের মাঝে পৌঁছে দিবেন, সেই বিষয়গুলো নিয়েই 9:30 নাগাদ সেই বয়ানটি শুরু হবে, হেদায়েতের বয়ান। এরপরে নসিহতের বয়ান হবে। নসিহতের বয়ানে মূলত এই ইজতেমা ময়দানের মুসল্লিরা কেউ 3 দিনের জন্য, কেউ 40 দিনের জন্য চিল্লায় বের হবেন। তারা সেই সময় কি করতে পারবেন, কি করতে পারবেন না, কিভাবে মানুষের কাছে ইসলামগুলো প্রচার করবেন, সেই নসিহতমূলক যে বয়ান, সেই বয়ানটি করা হবে। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম। মুসল্লিরা বলছিলেন যে প্রত্যেকের উদ্দেশ্য আসলে ইজতেমা ময়দানে আসার উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে কিভাবে দিনের পথে থাকা যায়, কিভাবে দিন প্রচার করা যায়, সেই বিষয়টি। আর আজকের আখেরি যে মোনাজাত, সেই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছে, তেমনি আয়োজক কমিটির পক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রথম পর্বে প্রায় 40 লাখ মানুষ এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। আয়োজক কমিটি বলছেন যে দ্বিতীয় পর্বে এত মানুষ হবে না, তবে প্রায় 30 লাখ মানুষ আখেরি মোনাজাতে অংশ নেবেন, এমনটা আয়োজক কমিটি আশা করছেন। এবং দূর দূরান্ত পর্যন্ত যাতে আখেরি মোনাজাতে অংশ নিতে পারে, সেই কারণে বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল সবশেষ। আদিল, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে আমাদের ইজতেমার অন্যান্য প্রান্ত থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল এবং আবুল হাসান। শুরুতেই আমি যাচ্ছি বনি ইবনে কামালের কাছে। বনি, আমরা প্রথম পর্বের মতো ইজতেমা ময়দানে আজকে চারপাশে যে যান চলাচল বন্ধ ছিল প্রথম পর্বে, আজকে কিন্তু সেটি থাকছে না। কিন্তু মুসল্লিদের জন্য যাতায়াতের সুবিধার জন্য বিআরটির বাস সেবা চালু রয়েছে। তাদের আসা যাওয়ায় কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটি জানাবেন। দেখুন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বেলা 12টার দিকে। আমরা কিন্তু ভোরবেলা থেকে একেবারে যখন ফজরের নামাজ শুরু হয়েছে এরপর থেকে আমরা দেখতে শুরু করেছি রাজধানীর আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এই যে তুরাগের যে
তুরাগ তীরের পাশে ইজতেমা ময়দানে কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এবার যেহেতু দ্বিতীয় ধাপে 22টি জেলার মানুষ অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই 22 জেলার মানুষ অনেক আগে থেকেই তারা নিজস্বভাবে গাড়ি রিজার্ভ করে, বাস বা পিক আপ রিজার্ভ করে এসেছেন এবং এখনো কিন্তু অনেকেই আসছেন। বেলা 12টায় যখন এই যে দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত শুরু হবে, তখন ধারণা করা হচ্ছে প্রায় 30 লাখ মানুষ এখানে অংশ নেবেন, এরকম ধারণা দিচ্ছে আমাদেরকে সুরাই নিজাম কমিটি। এবং আমরা পুরো যে এলাকার কথা যদি আমি বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে অনেকেই আসছেন। আমরা উত্তরা দিয়ে যখন আসছিলাম তখন আমরা দেখছিলাম যে তখনও অনেকেই কিন্তু পায়ে হেঁটে অথবা বাসে অথবা পিক আপে করে এদিকে রওনা হয়েছেন বা আসছেন, এমন একটা অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি, পুরো যে ইজতেমা ময়দান রয়েছে, ময়দান কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ এবং এখনো যে পরিমাণ মানুষ আসছে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই গতবারের মতো এবারও সড়কে বা রাস্তায়ও কিন্তু আমরা প্রচুর মানুষ আখিরি মোনাজাতে অংশ নেবে এরকম দৃশ্য দেখতে পাবো বলে ধারণা হচ্ছে। পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে আজকের যে দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে, এই আখিরি মোনাজাতটি এবার গতবারের মতো এবারও পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মুফতি জুবায়ের। এবং আমরা পুরো যে সার্বিক অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি জানাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি কঠোর নজরদারির ব্যবস্থা কিন্তু করা হয়েছে। বিশেষ করে যেহেতু আজকে এই যে কামারপাড়ার যে সড়কটি বা অন্যান্য যে সড়কগুলো গতবার বন্ধ রাখা হয়েছিল, সেগুলো যেহেতু বন্ধ রাখা হয়নি, সেক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এই পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে, যারা আসলে পুরো ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করে যাচ্ছেন। এবং এই পুরো যে আয়োজনটি আজকে দ্বিতীয় পর্ব শেষ হবে এবং এরপরে আরো তৃতীয় একটি পর্ব হওয়ার কথা রয়েছে সাতপন্থীদের মধ্যে। সেই যে প্রিপারেশন বা প্রস্তুতি, সেই বিষয়টি কিন্তু হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং সবশেষ যেটা মূল বিষয়, এই পুরো যে আয়োজন, এই পুরো আয়োজনকে ঘিরে যে ব্যবস্থাপনা কর্মপদ্ধতি, সেটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি 12টার দিকে যখন এই মোনাজাত শুরু হবে, পুরো রাস্তায় যদি মানুষজন এসে যায়, সেক্ষেত্রে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা, সেই বিষয়গুলোতেও পুরোপুরি প্রস্তুতি নিয়েছে এখানকার পুলিশ। বনে, আপনিও আমাদের সঙ্গে থাকুন। ইজতেমার আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান, যাচ্ছি তার কাছে। আবুল, আমরা দেখেছি যে 22 জেলা সহ বিদেশি অনেক মুসল্লিও এখানে অংশগ্রহণ করেছেন এবং শুধু মোনাজাতে অংশ নেওয়ার জন্য অনেকে সকাল থেকে ইজতেমামুখী হচ্ছেন। সার্বিক ব্যবস্থাপনাও নিয়ে জানাবেন। শুনতে পাচ্ছেন আবুল হাসান? আমরা দেখেছি যে 22 জেলার পাশাপাশি বিদেশ থেকেও অনেক মুসল্লিরা আসছেন এখানে এবং শুধু মোনাজাতে অংশ নেওয়ার জন্য সকাল থেকেই অনেকে ইজতেমামুখী হচ্ছেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের খবরে। তৃতীয় পর্বের ইজতেমাকে ঘিরে বিরোধী অবস্থানে মাওলানা সাদ ও সুরাই নিজাম অনুসারীরা। সাদপন্থীদের মন্তব্য শর্ত আরোপ করে তাদের সঙ্গে বৈষম্য করেছে সরকার। অন্যদিকে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ তুলেছেন জুবায়ের অনুসারীরা। তবে তাবলিগের সাধারণ মুসল্লিরা বলছেন, ইজতেমায় এমন বিভেদ তারা চান না। মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমার 8 দিন পর হবে মাওলানা সাদ অনুসারীদের পর্ব। তাদের অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে আসার প্রস্তুতিও নিচ্ছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবে না এমন শর্তে এবছর অনুমতি পাবে সাদ অনুসারীরা, কিন্তু এ শর্ত তারা এখনো মানেনি। 14 থেকে 16 ফেব্রুয়ারির ইজতেমা নিয়ে ব্যস্ত সাদ অনুসারীরা। তাদের দাবি, শর্ত আরোপ করে বৈষম্য করেছে সরকার। উল্টো তাদেরই দুষছেন জুবায়ের অনুসারীরা। এটা একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। যেহেতু আমরা এই বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকারের প্রতি সারা দেশের সমস্ত মানুষের একটি বড় আকাঙ্ক্ষা, বড় একটা আশা আছে যে এই সরকারের সময় আমরা কেউ বৈষম্যের শিকার হব না। যদি সাতপন্থীরা এইটার ব্যাপারে একমত হয় যে এই বছরই সাতপন্থীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবে এবং নেক্সট টাইম টঙ্গী ময়দানে ইজতেমা করবে না, এই শর্তের সাথে তারা একমত হলে, লিখিত দিলে, তাহলে তারা ইজতেমা করতে পারে। প্রজ্ঞাপনে এটা লেখা আসছে। বাকি
তারা যেটা বলেছে যে আমরা এই শর্তে একমত না এবং আমরা ইজতেমা করব। তো এই কারণে আমি বলতে পারি যে সাতপন্থীর ইজতেমা এখন অনিশ্চিত এবং সাতপন্থীরা সরকারের সাথে একটা ক্লাসে যেতে চাচ্ছে। কিন্তু সাধারণ মুসল্লিরা এমন বিভেদ দেখতে চান না। আমরা কোনো বিভক্তি চাই না, আমরা চাই যে সবাই একসাথে একটা শক্তি হিসাবে মিলেমিশে কাজ করি। বিভক্তি হওয়ার কারণে আজকে এই উম্মতের উপর অনেক ক্ষতি হয়েছে। আমরা বিভক্তি চাই না, আমরা সমাধান চাই। এদিকে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ। বিগত সময়ের যে কোনো সময়ের তুলনায় ব্যাপকতর ভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই আলোকেই আমরা সামনেও আমরা সেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবে জুবায়ের অনুসারীরা, আর শনিবার মাঠ বুঝে পাবে সাতপন্থীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। এবার জানাবো অন্যান্য প্রসঙ্গ। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর সংস্কারের বিভিন্ন সুপারিশ নিয়ে এই মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সেই সাথে জাতীয় ঐকমত্য কমিশনের কাজও শুরু হবে বলে জানান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হবে প্রথম সভা। ঐকমত্য কমিশনে অবাধ সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি ও জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে আলোচনা হবে। রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে তাদের সম্মতিতে পরবর্তী পদক্ষেপ শুরু হবে বলেও জানান আসিফ নজরুল। রাজনৈতিক দলের মতামতের উপর ভিত্তি করে এই কমিশন কাজ করবে। গণ অভ্যুত্থানের সমমনা দলগুলোকে আলোচনায় রাখা হবে বলেও জানান তিনি। ৮ ফেব্রুয়ারির পর সংস্কার কমিশনের কাজ শেষ হবে। এই কমিশনের সদস্যরা ঐকমত্য কমিশনে কাজ করবেন। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা, কিন্তু তথ্য সংগ্রহকারীরা তা করেননি। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় তার প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন ভোটার নিবন্ধন হয়েছে 11 লাখ কম। ইসির লক্ষ্য ছিল 61 লাখ, হয়েছে মাত্র 50 লাখ। এছাড়া হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে 15 লাখ। যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে প্রক্রিয়া নিয়ে। আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 12 কোটির বেশি ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের ঘোষণা দিয়েছিল কমিশন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। 3 ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে সরজমিনে গিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা এই এলাকায় বাড়ি বাড়ি আসেননি। আমাদের এমনি কেউ আসে নাই, আমি বলতে দেখি না। এই যে আপনি আসছেন, ডাক দিয়েছেন, আমরা আসছি, কিন্তু ওই জায়গায় কেউ আমরা এখন তো আমি আসতে দেখি আসে নাই। পাশের বাসাতেও একই অভিযোগ পাওয়া যায়। এই ধরনের লোক আসে নাই, আর আমি জানি না ভোটার লিস্টের জন্য কোনো লোক আসে নাই। বনশ্রীতেও ভোটারের তথ্য নিতে বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। আমাদের এখানে কেউ আসেনি, ভোটার কেউ করতে আসেনি, এখানে কোনো লোক আসেনি তথ্য নেওয়ার জন্য। হ্যাঁ, তথ্য নেওয়ার কেউ আসেনি। নয়াটোলার মোড়ল গলিতেও ভোটারের তথ্য হালনাগাদে যাননি তথ্য সংগ্রহকারীরা। আমার ছেলে ভোটার করতাম, কিন্তু কেউ আসেনি, করতে পারিনি। এখানে এখনো ভোটার তালিকার জন্য কেউ আসে নাই, মাইকিং করে গেছে কিন্তু আসে না এখন। ঢাকার আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, ট্যামরা, মিরপুরের অনেক এলাকাতেও বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। কোথাও কোথাও মাইকিং করে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে যোগাযোগের নম্বর লিখে দায়িত্ব সেরেছেন। দায়সারাভাবে তথ্য সংগ্রহ করায় এবারও ভোটার তালিকার বাইরে চলে যেতে পারে অনেক নতুন ভোটার। অন্যদিকে হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের সঠিকভাবে বাদ না দেয়ায় ভোটার তালিকা কতটা নির্ভুলভাবে হচ্ছে সেই প্রশ্ন থেকে যায়। 2022 সালে তালিকা হালনাগাদের সময় 22 লাখের বেশি মৃত ভোটার বাদ যায়, অথচ 2 বছর পর পাওয়া গেছে 15 লাখ মৃত ভোটার। ভোটার লিস্ট ঠিক মতন করা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে প্রথম ধাপ।
যদি আমাদের একটা এলাকায় 100 জনের মধ্যে 15 জনও যদি না আসে, আমি বলবো যে সেই এলাকায় সম্পূর্ণ ভোটটাই ত্রুটিপূর্ণ হয়ে রয়ে গেল। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। এবারের যে অভিজ্ঞতাটা সেটা যেন আমরা পরের বারের অভিজ্ঞতায় যেন এটাকে ক্যাপিটালাইজ করতে পারি, টু কম্পেনসেট, টু ওভারকাম দ্য প্রবলেমস। এটা আমরা ডেফিনেটলি দিস ইজ এ লেসন। এবছর কমিশনের লক্ষ্য ছিল 61 লাখ নতুন ভোটার নিবন্ধন করা, সেখানে হয়েছে প্রায় 50 লাখ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যে হালনাগাদের বিষয়টি রয়েছে, এই কার্যক্রম কি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা? 3 ফেব্রুয়ারি আসলে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সারা দেশের মধ্যে চট্টগ্রামে শেষ, কিন্তু ঢাকার যে চিত্র আমরা দেখেছি সেই একই চিত্র চট্টগ্রামও দেখেছে। চট্টগ্রামে বিভিন্ন এলাকা ভিত্তিক যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে, সেই স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আমরা দেখেছি সেখানে আসলে ভোটার হালনাগাদ কার্যক্রমের সাথে যারা যুক্ত ছিলেন তারা সেখানে অবস্থান নিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল। এবং আমরা এখন যে এলাকাটি দাঁড়িয়ে আছি সেই স্কুলেই আসলে আমরা এই ভোটার তালিকা সংগ্রহের কাজে যারা নিযুক্ত তাদেরকে এখানেই আসলে বেশ কয়েকদিন ধরে যখন থেকে শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে, তখন থেকে এই স্কুলে দেখেছে। এবং নানা সময় এই স্কুলের সামনের ফটকে নানা ধরনের ব্যানার এবং পোস্টারে তারা আসলে সেটি দিয়েছেন যে কোন এলাকার মানুষ কোন সময় এসে এখানে আসলে ভোটার তালিকায় হালনাগাদে যুক্ত হবেন। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করার যে চেষ্টা বা যে নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের, সেটি আসলে আমরা এখানকার স্থানীয় মানুষ, বিভিন্ন এলাকা এবং বিভিন্ন বাসিন্দাদের জিজ্ঞেস করছেন। তারা বলছেন যে প্রতি বছর বা সবসময় যে প্রক্রিয়া হয়ে থাকে সেটি এবার হয়নি। যদিও ভোটার তালিকার সাথে যুক্ত যারা আছেন হালনাগাদে তারা বলেছিলেন যে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা বিভিন্ন বাড়িতে আসলে তারা প্রবেশ করতে পারেন না, এবং তাদের ছদ্মবেশী একটি চক্র আসলে এই সুযোগ নিয়ে থাকে, ডাকাতি করার চেষ্টা করে এবং নানা সময় সে অভিযোগটি এসেছে। ফলে তাদের এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, তাদের মধ্যে এক ধরনের বাধার মধ্যে পড়তে হয়, এবং সেটিকে চিন্তা করে হয়তোবা তারা বিভিন্ন এলাকার যে কেন্দ্রগুলো ছিল বা স্কুলগুলো ছিল সেখানে আসলে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ করেছেন। তবে সেটি করতে গিয়ে অনেক মানুষ বা যারা আসলে ভোটার হতে চেয়েছেন তারা ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাননি, এবং তারা বলছেন অনেকেই যে তারা আশা করেছিলেন হয়তো বাসায় আসবেন, এবং অনেকে ভোটার তালিকা থেকে বাদ পড়ার যে কার্যক্রম ছিল অর্থাৎ যারা মৃত ভোটার সেইটি আসলে পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে বলা চলে এখানকার যারা মানুষ বা ভোটার তালিকায় যুক্ত হতে ছিলেন তারা বলছেন একটি অসম্পূর্ণ, বা যারা ভোটার হতে চেয়েছেন তারা সেই তালিকায় যুক্ত হতে পারেননি। তবে নির্বাচনী কর্মকর্তারা আমাদেরকে যেটি বলেছেন যে ভোটার হওয়ার যে নিয়মিত প্রক্রিয়া সেটি চলমান থাকবে, এবং যারা এই 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় হালনাগাদে যুক্ত হয়েছেন তাদের যে ছবি এবং স্বাক্ষর নেওয়ার যে কার্যক্রম চলবে তখনও এসে কেন্দ্রগুলোতে তারা ভোটার হতে পারবেন। তবে সেটি আসলে কতটা সফল হয় সেটি হয়তো সামনের দিনে বলা যাবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই মুহূর্তে আমরা বরিশালে যাচ্ছি, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ কার্যক্রম কেমন দেখছেন? ঢাকা এবং চট্টগ্রামে আমরা যেমন অসুবিধাগুলো দেখেছি, বরিশালে কি একই অবস্থা দেখতে পেয়েছেন আপনি? জি, বরিশালে যখন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় তখন কিন্তু আমরা বেশ কয়েকদিন যারা হালনাগাদ কার্যক্রম করছেন তাদের সাথে ছিলাম, এবং আমরা কিন্তু তথ্য সংগ্রহে গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে আসলে যখন একটি বাসায় যখন মানুষ পাওয়া যাচ্ছে না, তা ভোটার হালনাগাদ কার্যক্রমের জন্য যখন করা নাড়া হচ্ছে, তখন যখন ওখানে ছিল না মানুষ, তখন কিন্তু আসলে বাড়ির সামনে আমরা দেখেছি অনেক সময় না ফোন নাম্বার দিয়ে আসতে, এবং বাড়ির আশেপাশে যারা আছেন তাদের কাছে কিন্তু ফোন নাম্বার দিয়ে আসা হয়েছে যে নিকটবর্তী যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছিল যে এখানে এসে তারা সেটি করতে পারবেন। আমরা বরিশাল নির্বাচন 5-2% ভোটার, নতুন ভোটার তারা কিন্তু যুক্ত হয়েছেন, এবং এই রেজিস্ট্রেশন করার যে বাকি যেগুলো রয়েছে সেগুলো দিলে কিন্তু আসলে 4% উপরে নতুন ভোটার যুক্ত হবেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেছেন, এবং আমরা বরিশাল নগরী জুড়ে দেখেছি যেখানে মাইকিং করা হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু প্রচারণা চালানো হয়েছে নতুন ভোটার বা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য। তবে বেশ
কিছু অভিযোগও আমরা পেয়েছি যে অনেকে বলছেন যে তারা যারা ভোটার তালিকা হালনাগাদ করছেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু অনেকে বাড়িতে তাদের যেতে দেখেননি বা বাড়িতে যাননি, এই ধরনের কিছু কিছু অভিযোগও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আসলে যখন একটি অফিস টাইম চলে তখন কিন্তু আসলে বাড়িতে গেলে অনেক সময় কিন্তু বাড়ির কর্তাদের পাওয়া যায় না বা বাড়িতে লোক থাকে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় একটি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে বরিশালের 4টি উপজেলা ইতিমধ্যে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ এবং নতুন ভোটারদের কিন্তু ছবি তোলা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে চট্টগ্রাম এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে পোষ্য কোটা বাতিল করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে সভা শেষে এই ঘোষণা দেন উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এর আগে মঙ্গলবার দুপুর থেকে এই কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিকেল 4:30টায় তাদের সঙ্গে কথা বলতে সেখানে আসেন উপাচার্য। এ সময় তিনি সময় চাইলে শিক্ষার্থীরা সেই আহ্বানে সাড়া না দিয়ে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত 4 ঘণ্টা সময় বেঁধে দেন। এর পরপরই জরুরি বৈঠক বসে প্রশাসন। তবে বেঁধে দেওয়ার সময়ে ঘোষণা না আসায় আবারও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাত 12টার দিকে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। বিনা নোটিসে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সকাল 8টা থেকে যে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে, এর মূল কারণটি আসলে কি, আর এখন সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে নওগাঁ জেলাতে পেট্রোল পাম্প ছিল, যেগুলো কয়েকটি পেট্রোল পাম্প ছিল যেটা হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর ছিল, সেইগুলো সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে কিন্তু আসলে রাজশাহী বিভাগীয় যারা ট্যাঙ্কলরি শ্রমিক এবং মালিক রয়েছে তারা হচ্ছে আজকে সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পেট্রোল পাম্পে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সেই সাথে যারা উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন আছে তারা তাদের মালিকদের সাথে সংহতি প্রকাশ করছে, যে কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যে তেলের ডিপো আছে সেই তেলের ডিপোতে কিন্তু উত্তর অঞ্চলের 16 জেলায় এই তেল সরবরাহ করা হয়। আজকে সকাল থেকে কিন্তু এই বাঘাবাড়ি তেলের ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং শ্রমিকরা কিন্তু আসলে এই ট্যাঙ্কলরি বন্ধ রেখে তারা তাদের মালিকদের সাথে সংহতি প্রকাশ করেছে। মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি পেট্রোল পাম্প বিনা নোটিশে যদি উচ্ছেদ করা সেখানে প্রচুর পরিমাণে তেল থাকে এবং ক্ষতিগ্রস্ত হয়, এবং কয়েকটি পেট্রোল পাম্পে এই ধরনের অভিযান করেছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ, যে প্রতিবাদে তাদের এই ধর্মঘট চলছে এবং এটি একটি সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু এই ধর্মঘট চলবে। এবং আমরা সকালবেলা বাঘাবাড়ি নৌবন্দরে এসে দেখেছি যে এখানে যে পদ্মা, মেঘনা, যমুনার যে ডিপো আছে সেই ডিপো চালু থাকলেও ট্যাঙ্কগুলোরই কিন্তু ডিপোতে ঢুকছে না এবং কোনো তেল উত্তোলন করা হচ্ছে না। যদি এই তেল উত্তোলন না করা হয় তাহলে কিন্তু উত্তর অঞ্চলে তেল সরবরাহ বন্ধ থাকলে পাম্পের ক্ষতি হবে। বিশেষ করে এখন কিন্তু ধানের আবাদ চলছে, সেই ধানের আবাদ সেচ চালাতে কিন্তু প্রচুর পরিমাণ তেল প্রয়োজন হয়। যদি এই ধর্মঘট চলতে থাকে তাহলে কিন্তু আবাদের সমস্যা এবং উত্তরবঙ্গ পাম্পগুলো বন্ধ থাকবে এবং এই পাম্প বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেক বাস যানবাহনও বন্ধ হয়ে যাবে পাম্প থেকে তেল সংগ্রহ করতে না পারলে। তবে আমরা এখানে জেনেছি যে মালিকদের সাথে সড়ক জনপথ বিভাগে বৈঠক হওয়ার কথা আছে, কিন্তু সেই বৈঠক হয় তারপরে কিন্তু আসলে এই অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট সেটি হয়তো প্রত্যাহার হতে পারে। একটি সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু এখানে এই ধর্মঘট চলে এবং বাঘাবাড়ি থেকে তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ, পাশাপাশি ট্যাঙ্কলরি যে শ্রমিক রয়েছে সেখানে শত শত ট্যাঙ্কলরি কিন্তু বন্ধ রেখে এখানকার শ্রমিকরা ধর্মঘট পালন করছে। তো মূলত আসলে
এই তেল উত্তোলন আমরা কথা বলেছিলাম ডিপো যারা দায়িত্ব হচ্ছে ম্যানেজার, তারা কিন্তু জানে যে ডিপো খোলা রয়েছে, যদি কোনো ট্যাঙ্ক লরি ঢোকে তবে তারা ডিপোতে তেল সরবরাহ করবে। কিন্তু এখানে শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে, উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের আজিজুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু মালিকরা ধর্মঘট পালন করছে তাদের সাথে তারা সংহতি প্রকাশ করছে এবং মালিকদের নির্দেশনা ব্যতীত তারা কোনো তেল ডিপো থেকে উত্তোলন করবে না এবং তেল সরবরাহ করা হবে না এবং মালিকদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিন্তু তাদের যে এই অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘট চলতে থাকবে। সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। দুদকের 2 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিবলি রুবাইয়াতের বিরুদ্ধে বিএসইসিতে থাকাকালে শেয়ার বাজারে লুটপাটের সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত 9 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত শিবলি রুবাইয়াতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এছাড়া শিবলি রুবাইয়াত ও তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত করার পাশাপাশি তাদের সব বিও হিসাবও অবরুদ্ধ করা হয়। 4 মাস পর দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমেছে 1 অঙ্কের ঘরে। জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে 9.94%, আর খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 10.72%। গত মাসের তুলনায় কিছুটা কমলেও টানা 10 মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি 10% ওপরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে গত বছরের মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর 1 অঙ্কের ঘরে নামেনি। খাদ্য মূল্যস্ফীতি বেশি থাকায় স্বল্প আয়ের মানুষ দীর্ঘ সময় ধরে চাপে রয়েছেন। গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92%। ডিসেম্বরের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.89%। এছাড়া গেল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে 9.32% পৌঁছেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে এমন আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি স্বীকার করলেন ভ্যাট বাড়ায় জনগণের ওপর চাপ বেড়েছে, কিন্তু নানা সংকটের কারণে বাড়াতে হয়েছে বলে দাবি তার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জিনিসপত্রের দাম নিয়ে বেকায়দায় অন্তর্বর্তী সরকার। সার্বিক মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে যাওয়ায় সমালোচনাও ব্যাপক। সরকারের কোনো পদক্ষেপই কাজে আসেনি। সরকারের ক্রয় সংক্রান্ত বৈঠকেও প্রাধান্য পায় মূল্যস্ফীতি। ভ্যাট বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা। তিনি অভিযোগ করেন ভ্যাটের চেয়ে বেশি দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব না। এর মধ্যে হয়তো 2-1টা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করব। তিনি আরো জানান মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তার আশা জুন মাস নাগাদ মূল্যস্ফীতি 6 থেকে 7% নেমে আসতে পারে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। তিনি বলেন চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি করা হচ্ছে, বাজারে কোনো ঘাটতি হবে না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় 2 দিনের জন্য চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব বন্দরে মঙ্গলবার এবং আজ ফল খালাস বন্ধ থাকছে। মঙ্গলবার আমদানিকারকরা জানান তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের স্মারকলিপি দিয়েছেন তারা। এরপরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরে 2 দিন ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। আমাদের 2 দিন কর্মসূচি, 2 দিন খাস করব না। তারপর সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আমাদের ওই
বাংলাদেশ ফাস্ট ফুড ইনপুট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার 14 তারিখ থেকে ঘোষণা আসছে যে অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিব। সারা বাংলাদেশ মাল লোড আনলোড সব বন্ধ। তো বন্ধের কারণে আমাদের ফলমন্ডিতে একটা প্রভাব পড়ছে, মালের দাম বেশি, ডিউটির কারণে আমাদের মালের দাম বেশি, আমরা ব্যবসায়ীরা ক্ষয়গ্রস্তর ভিতরে আছি। দাম বাড়ানোর পরও পূরণ হচ্ছে না সরকারি ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। আড়াই মাসে কোথাও লক্ষ্যমাত্রার 10% বেশি সংগ্রহ হয়নি। গতবারের চেয়ে মন প্রতি 120 টাকা বাড়ালেও খোলা বাজারে 2 থেকে 300 টাকা বেশি দাম পাচ্ছেন কৃষকরা। কম দাম, ব্যাংকে মূল্য পরিশোধের কারণে ধান দিতে কৃষকদের আগ্রহ কম। এ সুযোগে চালের দাম বাড়াচ্ছে মিল মালিক ও মজুতদাররা। প্রতি বছর আমন বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ করে সরকার। 17 নভেম্বর পাবনায় আমন মৌসুমে 2617 টন ধান সংগ্রহের অভিযান শুরু হয়। তবে আড়াই মাসে জেলায় কোনো ধান সংগ্রহ হয়নি। কৃষকরা বলছেন, সরকার প্রতি মন 1320 টাকা নির্ধারণ করলেও বাজারে মন প্রতি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। আইডি কার্ড লাগে, বিল পাতি তাদের একটা সময় লাগে। ধান দেবো, গোডাউনের রেট দিয়েছে 1320 টাকা, আর আমরা হাটে নিলে পরে ধানের রেট পাচ্ছি 1500, 1550। দিনাজপুরে 17,951 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মাত্র 10% সংগ্রহ হয়েছে। সরকারের চেয়ে খোলা বাজারে দাম মিলছে 2 থেকে 300 টাকা বেশি। নিয়মের কড়াকড়ির কারণে ধান সংগ্রহ কম বলছেন খাদ্য কর্মকর্তারা। অগস্ট, বিনষ্ট দানা, চিটা দানা এগুলো সব ক্লিয়ার করে তারপরে আমাদেরকে ধান দিতে হয়, যার কারণে কৃষকরা আসলে যেহেতু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে তারা মূল্যটা বেশি পাচ্ছে, যার কারণে তারা বাজারেই ধান বিক্রি করে। ক্ষেত্র বিশেষে সরকারি দামের চেয়েও বেশি দাম পাচ্ছে, সেহেতু গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে কৃষকের আগ্রহ কম। তবে আমরা খাদ্য বিভাগ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সব রকমের প্রস্তুতি আমরা রেখেছি। ধানের আর্দ্রতা যাচাই, পরিবহন খরচ ও ব্যাংকের মূল্য পরিশোধের কারণে ধান সংগ্রহে আগ্রহ কম কৃষকদের। ধান ভালো শুকনা হইতে হয়, এই কারণে আমরা কিন্তু বাইরে ধান যেভাবে নিয়ে এভাবে মেলালারা নিয়ে যায়। আমরা ধানের বিষয়েও আমরা ক্যাম্পিং করেছিলাম, আমরা লিফলেট বিতরণ এবং মাইকিং করেছিলাম। যেহেতু বাজারে ধানের দাম বেশি, এই জন্য কৃষক আমাদের ধান বিক্রয়ে আগ্রহী হচ্ছে না, সাড়া দিচ্ছে না। এদিকে মৌলভীবাজারে ধান সংগ্রহ হয়েছে মাত্র 7%। কৃষকদের অভিযোগ, হয়রানির কারণে সরকারি গুদামে নয়, বাজারে ধান বিক্রি করছেন তারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার ও দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মৌলভীবাজারে, জানাবেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তার তো মাত্র 10% পূরণ হয়েছে। মৌলভীবাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন খাদ্য অধিদপ্তর বা কৃষি অধিদপ্তরের, তারা কি বলছেন এই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে? দেখুন, মৌলভীবাজারে আসলে গত নভেম্বরের 28 তারিখ থেকেই মূলত সরকারি যে খাদ্য গুদাম সেগুলিতে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়। আজকে আড়াই মাস হয়ে গেছে। এই আড়াই মাসে এসে কিন্তু যে হিসাবটা হচ্ছে, মৌলভীবাজারে মাত্র 7% কিন্তু ধান ক্রয় করতে পেরেছেন খাদ্য গুদামে। তো এই সমস্যা নিয়ে আসলে আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম যে কেন আসলে এই খাদ্য গুদামে কৃষকরা আসলে ধান দিতে চাচ্ছেন না। তারা যেটি বলছেন যে আসলে সরকারি যে দাম, অর্থাৎ দাম হচ্ছে কেজি প্রতি 33 টাকা তারা পাচ্ছেন, সেখানে তারা এখন বলছেন যে খোলা বাজার যারা আছেন, পাইকারি যারা নিচ্ছেন, তারা কিন্তু তাদের কাছ থেকে 30 থেকে 32 টাকা দরেই কেজি কিন্তু তারা নিচ্ছেন, এবং তারা এখানে বলছেন যে তাদের বাড়ি থেকে তারা বিক্রি করতে পারছেন। অন্যদিকে সরকারি খাদ্য গুদামে তারা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবহন খরচ দিয়ে পাশাপাশি এখানে এসে, অর্থাৎ এই খাদ্য গুদামগুলিতে এসে তাদের যে বিভিন্ন হয়রানি করা হয়, যার ফলে তারা কিন্তু আগ্রহ হারাচ্ছেন এই খাদ্য গুদামগুলিতে ধান বিক্রি করতে। তো তারা বলছেন যে আসলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি তারা বলছেন দাম যেটি আছে, সেই দাম যেহেতু তারা বাজারে বেশি পাচ্ছেন, যার ফলে তারা কেন দেবেন এই খাদ্য গুদামে, এরকম কিন্তু প্রশ্ন।
বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু এই বছর আমরা দেখছি যে আসলে কোনো আগ্রহ নেই, যার ফলে এখন পর্যন্ত মাত্র মৌলভীবাজারে 7% কিন্তু ধান ক্রয় করতে পেরেছেন। এই বিষয়টি নিয়ে আমরা জেলার যে খাদ্য কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা এই বছর যেহেতু আমন মৌসুমে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি, তারা বলছেন যে বরু মৌসুমে এসে তারা সেই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টাটুকু করবেন। এই ছিল আসলে মৌলভীবাজার। সঙ্গে থাকুন, এবার আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, এই এলাকায় লক্ষ্যমাত্রার কত শতাংশ পূরণ করা গেছে আর খাদ্য অধিদপ্তর থেকে কি জানা গেছে? দিনাজপুরে আসলে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল 17,991 মেট্রিক টন, সেখানে সংগ্রহ হয়েছে 1711 মেট্রিক টন, মানে 10 ভাগ সংগ্রহ হয়েছে। দিনাজপুরের কৃষি খাদ্য বিভাগ যেটি বলছে, আসলে দেখেন ধান এবং চাল একই আমনের যেটি সংগ্রহ লক্ষ্যমাত্রা সেটি কিন্তু একই সঙ্গে করা হয়। আর ধানটি কিন্তু আসলে এই ধান এবং চাল যে সংগ্রহ করা হয় এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, কিন্তু ধান সংগ্রহের যে বিষয়টি থাকে সেটি হচ্ছে সরকার যে ধানের যে দামটি নির্ধারণ করে দেয়, সেই দামটি নির্ধারণ করে দেয় মানে কৃষক যাতে এই সরকারের দামের চাইতে বাজারের দাম যাতে কম না হয় সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আসলে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকার যদি কৃষক যদি স্বাভাবিকভাবেই কৃষি পণ্যের যে দাম যেখানে বেশি পাবে সেখানে বিক্রি করবে, বাজারে এখন দাম বেশি যার কারণে কৃষকরা কিন্তু সরাসরি বাজারে বিক্রি করতেছে। আপনাকে একটা বিষয় বলে রাখি যে আমনের যে দামটি নির্ধারণ করা হয়, আমনের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। আমাদের দিনাজপুরে বিশেষ করে এখানে কিন্তু চিকন জাতের যে চাল আছে এটি কিন্তু আবাদ বেশি হয়, এটির দাম কিন্তু সরকারের নির্ধারিত দামের চাইতে 300 টাকা বেশি, 300-350 টাকা পর্যন্ত বেশি এই ধানটি বেশি আবাদ হচ্ছে, যার কারণে আর সরকার যে দামটি নির্ধারণ করা হয় সেটি কিন্তু আমনের সবচেয়ে নিচু জাতের ধান যে মোটা চাল ধান যেটি সেটির কিন্তু আসলে নির্ধারণ করতে হয়, যার ফলে কিন্তু এখানে কিন্তু সেই ধরনের মোটা জাতের ধান যেটি সেটি কিন্তু আবাদ কমে গেছে, এটি একটি অন্যতম কারণ। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আসলে সরকার যে ধান সংগ্রহ করে কিন্তু ধান থেকে আসলে চাল করার জন্য, যেখানে আপনার 17,991 মেট্রিক টনের বিপরীতে কিন্তু এখানে প্রায় 80,000 মেট্রিক টন কিন্তু চাল সংগ্রহ করতে হবে। এর মধ্যে কিন্তু আসলে 81% কিন্তু চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু দিনাজপুর অর্জন করেছে। এই জন্য খাদ্য বিভাগ বলছে যে আসলে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তাদের ঠিক আছে, কারণ চালটি তাদের কিন্তু সংগ্রহ হচ্ছে। আর ধানের সংগ্রহ বিষয়টি এটি কিন্তু আসলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে, যার কারণে সরকার যে নির্ধারিত যে দাম নির্ধারণ করে দিয়েছে এর কারণে কৃষক কিন্তু আসলে বাজারে কিন্তু আসলে ন্যায্য মূল্য পাচ্ছে। এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবস্থা। মৌলভীবাজার এবং দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।